ন্যাশনাল এগ্রিকালচারিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে আমাদের কৃষকের ন্যায্য মূল্য সংকট হাওড় অঞ্চলের দুর্ভোগ শীর্ষক আমাদের এই গোলটেবিল আলোচনা। এখানে উপস্থিত আমাদের সম্মানিত আলোচকবৃন্দ, এনসিপির সম্মানিত নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে একটা প্রাণবন্ত আলোচনা আমরা শুনলাম এবং আমাদের দুঃখী কৃষক, তাদের কৃষি, এসব নিয়েও যে আমরা এখন চিন্তা করছি, আলোচনা করছি, এটা যদি তারা হয়তো জানতে পারতো অবশ্যই তারা খুশি হতো এবং আশা করি এই বার্তাটা তাদের পর্যন্ত পৌঁছাবে। কারণ আমি একেবারেই গ্রামে বড় হয়েছি, আমার বাড়ি জন্মস্থান, যেখানে আমার জীবনের প্রথম 18 বছর কেটেছে, সেখান থেকে ভারতের সীমান্ত হচ্ছে 2 কিলোমিটার, মানে এতটাই গ্রাম অঞ্চলে। তো একদম একটা কৃষক পরিবারে বড় হয়ে ওঠা, ধীরে ধীরে পরিবারকে কৃষি থেকে দূরে সরে যেতে দেখা এবং গ্রামাঞ্চলে যে পরিবর্তনটা এসেছে ধীরে ধীরে। একসময় যারা কৃষক ছিল একসাথে 20 বিঘা, 30 বিঘা, 50 বিঘা জমি কৃষি করত, তারা ধীরে ধীরে এই কৃষিটাকে নিয়ে একটা গোষ্ঠীর ছেলে খেলার বিষয় যখন হয়ে গেল, তাদের ন্যায্য মূল্য পাওয়া থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কৃষির সাথে সংশ্লিষ্ট যেগুলো, তখন তারা ধীরে ধীরে কৃষি থেকে নিরুৎসাহিত হয়ে সরে যাওয়া এবং এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে মাঠ পর্যায়ে আমাদের যে ভাইরা কৃষির সাথে সম্পৃক্ত, তারা কৃষি করে কেউ 10 শতক জমি, কেউ 1 বিঘা, 2 বিঘা, এইরকম স্বল্প পরিমাণে, এবং অনেকে বর্গা নিয়ে করে, অনেকে নিজের জমিটা করে। এমনকি এমনও দেখা যায় যে আমাদের পরিবার আজকে থেকে প্রায় 20 বছর আগে কৃষি বাদ দিয়েছিল যে কারণে যে একজন মানুষ যার নিজের জমি আছে, তিনি যদি মানুষ দিয়ে কাজ করিয়ে সর্বশেষ যখন বিক্রি করতে যাবেন সিজনের সময়, তার যদি বড় কোনো সংরক্ষণাগার না থাকে, তাহলে যে মূল্যটা পান আর তার যা খরচ হয়েছে, খুব বেশি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে দুইটা প্রায় সমান সমান থাকে। অর্থাৎ এই যে এতদিনের কষ্ট, শ্রম, ঘাম, এই যে ঋণ করে বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে কৃষি উৎপাদন করা, কিংবা বিভিন্ন দোকান থেকে বিভিন্ন কীটনাশক সার এসব বাকি নেয়া, সেগুলোর হাল খাতায় গিয়ে সেগুলো শোধ করা, তারপরে দেখা যায় যে দিন শেষে ওই কৃষক কৃষি শুরুর আগে হয়তো তার হাতে যদি 50,000 টাকা ছিল, ফসল বিক্রি করে ধার দেনা শোধ করার পর তার কাছে ওই 50,000 টাকা নেই, এরকম অবস্থায় চলে যায়। তো সেখান থেকে ওই মানুষগুলো কৃষি করা বাদ দিয়ে দিয়েছে, যারা এরকম একবারে 20, 30, 40 বিঘা, 50 বিঘা জমি কৃষি কাজ করত। এখন যারা করে, আমি মাঠ পর্যায়ে যেটা দেখেছি যে যেই মানুষগুলোর ধরেন আরেকজন থেকে বর্গালে 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, 5 বিঘা জমি, কিংবা নিজের আছে 10 শতক, 20 শতক, 50 শতক, সেই জমিগুলোতে তারা নিজেরা সার ছিটায়, তারা নিজেরা মানে আমাদের যে কৃষির সাথে যে চাষ, ফসল আমাদের রোপণ থেকে শুরু করে এগুলো যে সম্পৃক্ত, এগুলো নিজেরা করে। একদম মাঠ পর্যায়ে কৃষকের যদি আপনি চিন্তা করেন, এরকম ফজরের সময় আমরা দেখি যে তারা বের হয়, একটু আলো আসতেই একদম স্বামী, স্ত্রী, সন্তান সবাই মিলে যায়, জোহরের আগে পর্যন্ত কাজ করে, ওই ধান কাটা, ধান রোপণ করা, সার দেয়া, এরপরে এইরকম যা ওই পানি দেয়া, এই ধরনের যে চর্চাগুলো নিজেরা করে, তখন তারা কিছুটা পোষাতে পারে এবং দিন শেষে যখন মানে পণ্য বিক্রি করে, যদি সৌভাগ্য থাকে একটু দাম পায়, ফাইনালি তারা কিছুটা লাভবান হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা এখন যেটা দেখি, ওই যে কৃষকরা আমার একদম ওই শ্রেণীর যারা, তাদের তো সংরক্ষণাগার নাই। একদম মাঠ পর্যায়ে যে কোল্ড স্টোরেজ গুলো, একটা উপজেলায় দেখা যায় একটা দুইটা কোল্ড স্টোরেজে একটা উপজেলা যে পণ্যগুলো সংরক্ষণ করা প্রয়োজন, তার মানে 10 ভাগের 1 ভাগও সংরক্ষণ করা যায় না।
এবং সেখানেও এখন আলাদা ধরনের একটা টাকার খেলা শুরু হয়েছে। এই ক্ষুদ্র যারা কৃষি করে মাঠ পর্যায়ে তারা ওই পর্যন্ত যায় না, তো তারা কি করে ইনস্ট্যান্ট ওই ধরেন ধান করলো, ধান কাঁচা কাঁচা ধান ওই অবস্থায় কেটে মেরে একদম আঙিনা থেকে সেখান থেকে বিক্রির জন্য বস্তা ভরে নিয়ে চলে যায়। ফলে ওই সিজনের সময় তারা তুলনামূলক যতটুকু দাম পাওয়া দরকার, যেটা ন্যায্য মূল্য আমরা বলছি, সেটা তারা পায় না এবং তাদের লাভের পরিমাণটাও খুবই কম হয়। এখন আমি আসলে যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে, একজন যেহেতু আমি রাজনীতির সাথে সম্পর্কিত, এখানে আমার মনে হয়েছে যখন আমি দেখেছি এবং এখনো যতটুকু দেখছি যে রাজনৈতিক এবং দলীয় একটা দুর্বৃত্তায়ন আছে। একজন কৃষকের এই কৃষির একদম উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এই প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাসীন দল এবং তাদের নেতা কর্মীরা মিলে, সেটা যেই দলই ক্ষমতায় থাকুক না কেন, এতদিন পর্যন্ত আমরা যা দেখেছি এবং এখন পর্যন্ত যা দেখছি, তারা মিলে একসাথে যতভাবে কৃষকের অধিকার লুটপাট করা যায়, যতভাবে তাদেরকে বঞ্চিত করা যায়, যতভাবে সিন্ডিকেট করে মুনাফা অর্জন করা যায়, সেই চেষ্টাটা কোনো ধরনের ইনভেস্ট ছাড়া এই রাজনৈতিক দুর্বৃত্তরা করার চেষ্টা করছে। আপনি একদম শুরু থেকে দেখেন সারের সিন্ডিকেট, যে সারের বস্তা ধরেন 1400 টাকায় পাওয়ার কথা, সেই বস্তা দেখা যায় 2200 টাকাও পাওয়া যায় না। আপনি দেখবেন এই সারের লাইসেন্স একটা জেলায় যদি দেয়া হয় 50টা, 3 থেকে 4টা পরিবারের মধ্যে এই 50টা লাইসেন্স দেওয়া হয়েছে বা তারা পেয়েছে। বউয়ের নামে, সন্তানের নামে, ভাইয়ের নামে, ভাতিজার নামে, এভাবে তারা এটা নিয়ন্ত্রণ করে এবং কোথায় কতটুকু সার যাবে, প্রাপ্যতা থাকবে, এটা তারা নির্ধারণ করে দামটা বাড়ায়। এই আমাদের সর্বশেষ আমাদের জ্বালানি সংকটে যেটা হলো, যতক্ষণ পর্যন্ত দাম বাড়ানো হয়নি, হাজার হাজার গাড়ির লাইন, দাম বাড়ানোর সাথে সাথে 2-3 দিনের মধ্যে কি এক আদিনের প্রদীপ আসতো, কোনো লাইন নেই, সব লাইন শেষ হয়ে গেল। এইরকম করে সিন্ডিকেট করে কৃষকদেরকে জিম্মি করে এই সারের দাম বাড়ানো হয়, কীটনাশকের দাম বাড়ানো হয়। এরপরে আমরা যেটা দেখি যে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা দেয় সরকার, যেগুলো খাতা কলমে বলে আর কি, অনেক বড় বড় প্রজেক্ট থেকে শুরু করে সার বীজের সুযোগ সুবিধা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে কৃষকের কাছে যায় খাতা কলমে। কিন্তু মাঠ পর্যায়ে একজন কৃষক অধিকাংশ ক্ষেত্রে হয়তো জানেও না যে তার জন্য এটা এসেছে। যেটা হয় ওই উপজেলা প্রশাসনের মধ্য দিয়ে উপজেলার ক্ষমতাসীন দলের যারা নেতৃবৃন্দ, তারা তাদের মতো করে সেগুলো ভাগ বাটোয়ারা করে। হয়তো এর মধ্যে অনেকে আছে যারা কৃষির সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই, তাদের মধ্যে অনেকে এগুলো আবার আনঅফিসিয়ালি বিভিন্ন দোকানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এই ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়নটা হয়। এবং আমরা যেটা দেখি যে কৃষক যখন এই উৎপাদনটা করলো, উৎপাদন করার পরে এই যে মূল্যটা অনেক ক্ষেত্রে এখন এটা হচ্ছে, যেমন সর্বশেষবার আমি যেটা দেখলাম যে কৃষক বলছে তাদের 1 কেজি আলু উৎপাদন করতে যদি গড়ে এমন হয় যে তার খরচ হচ্ছে কেজি প্রতি 12 টাকা, এমন হচ্ছে সর্বশেষবার যে কেজি প্রতি কৃষক পেয়েছে পাইকারি দরে 8 টাকা করে কেজি। এখন যেই কৃষকের সকল মূলধন ওই 2 বিঘা আলু চাষে সে বিনিয়োগ করে, যার পরিবার, সন্তান, পড়াশোনা, সকল স্বপ্ন, পরের বার যে ঘরটা ঠিক করবে বর্ষাকালে, এই সবকিছু ওই আলু বিক্রির মুনাফার উপরে নির্ভর করে, তার যখন ন্যূনতম যেটুকু খরচ হয়েছে তারপরে সামান্য একটা মুনাফা সে পায় না, তখন তো ওই কৃষককে নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে একটা ছেলে খেলা করছি, তার স্বপ্নগুলোকে নিয়ে আমরা আমাদের মতো করে প্রতারণা করছি। তো আমার জায়গা থেকে এটা একটা আহ্বান থাকবে যে প্রত্যেক বছর অন্তত এটা একটা পণ্যের উৎপাদন কতটুকু ব্যয় আছে এবং তার সাথে ন্যূনতম কৃষকের জন্য একটা মুনাফা সেট করে এই ধরনের একটা ন্যূনতম মূল্য মাঠ পর্যায়ে ঠিক থাকা উচিত, যেন একজন কৃষকের অনেক বেশি লাভ না হলেও অন্তত সেই কৃষক যেন লোকসানের মধ্যে না পড়ে। কারণ এই লোকসান কাটিয়ে ওঠার অনেকের অনেক সামর্থ্য থাকতে পারে, কিন্তু এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ কৃষক আছে যার একবার যদি 1-2 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়, ওই লোকসান কাটিয়ে ওঠার সক্ষমতা অন্তত 2-4 বছরে তার থাকে না। এই জন্য প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে যদি
এই সুযোগটা থাকে, কারণ কৃষক আসলে জিম্মি হয়ে যায় ফসল ঘরে আনার সাথে সাথে বিক্রি করতে। তো সরকারি উদ্যোগে যদি উপজেলা পর্যায়ে এই ধরনের সংরক্ষণাগার নির্মাণ করা হয়, যেখানে কৃষক অন্তত 1 মাস 2 মাসের জন্য বা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে যে সর্বোচ্চ এত সময় সেখানে তার ফসল সংরক্ষণ করতে পারবে, তাহলে হয়তো একটা সুবিধাজনক সময় সেই কৃষক সেই জায়গা থেকে ফসলটা রেখে আবার প্রয়োজন অনুযায়ী বিক্রিটা করতে পারবে, অন্তত একটা ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আরেকটা যেটা আমাদের এই যে কৃষি শিল্পটা আমরা যেটা বলছি, এটার সংশ্লিষ্ট যে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো, এগুলোর শিল্পায়ন প্রক্রিয়াটা আমরা আরো ডিসেন্ট্রালাইজ করা যায় কিনা, এগুলো আমাদের ঢাকা কিংবা ঢাকার আশেপাশে জেলা কেন্দ্রিক। যেমন ধরেন আজকে আমরা যদি দেখি যে আমাদের উত্তরাঞ্চলে কি পরিমাণে আমাদের ধান, আলু, গম, ভুট্টা চাষ হচ্ছে, কিন্তু এই কেন্দ্রিক যেই ধরনের প্রসেসিং ফুডগুলো হয় সেগুলো কিন্তু আপনি পুরো রংপুর বিভাগের কোথাও এই রিলেটেড বড় একটা ইন্ডাস্ট্রিও দেখতে পাবেন না। আপনি দেখেন রাজশাহীতে লক্ষ লক্ষ টন সেখান থেকে আম পুরো দেশে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু সেটা প্রসেসিং হওয়ার কোনো বড় ধরনের ইন্ডাস্ট্রি আপনি রাজশাহী, নওগাঁ, চাপাই এই জেলাগুলোতে দেখতে পাবেন। তো এই প্রক্রিয়াটাকে যদি ডিসেন্ট্রালাইজ করা যায়, তাহলে একই সাথে সেটার সাথে সেই ইন্ডাস্ট্রির সাথে যদি কয়েক হাজার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়, তাহলে ওই জেলাগুলোতে আমার পেশারও একটা বৈচিত্র্য আসে, পাশাপাশি একটা বড় সংখ্যক মানুষের একটা স্থায়ী কর্মসংস্থানের একটা ব্যবস্থা তৈরি হয়। নাহলে এমন সেই জায়গাগুলোতে হাজার হাজার পরিবার আছে, ওই নির্দিষ্ট একটা পণ্য যদি তারা লাভবান না হয় কিংবা কোনো দুর্যোগের মধ্য দিয়ে যায়, তাহলে সকল পরিবারগুলোকে একটা বড় সময় 6 মাস 1 বছর একটা অনেক বড় দুর্ভোগের মধ্য দিয়ে যেতে পারে। তো আমাদের জায়গা থেকে একটা এই প্রস্তাবনা থাকবে যে এই ধরনের কৃষি ভিত্তিক যে আমাদের শিল্পায়নগুলো, সেগুলোকে আরো কিভাবে যেই এরিয়া তাদের প্রতুলতা অনেক বেশি সেখানে ডিসেন্ট্রালাইজ করা যায়। আরেকটা জিনিস হচ্ছে সরকারি নীতিমালা। আমরা এটাও দেখেছি যে আমাদের আদানি সাহেবকে, যিনি আমাদের নরেন্দ্র মোদীর কেশিয়ার, তাকে ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য বাংলাদেশের জ্বালানি খাতের বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল, কারণ সেই ক্যাপাসিটি চার্জ ছিল ক্ষমতায় টিকে থাকার চার্জ, ক্ষমতায় টিকিয়ে রাখবে এই টাকা ক্যাপাসিটি চার্জের মাধ্যমে দেওয়া হতো। তো বাংলাদেশে এরকম বড় বড় প্রতিষ্ঠানের জন্য নীতিমালা পরিবর্তন হয়, কিন্তু আমরা চাই যে আগামীতে আমাদের নীতিমালার ভিতরে অনেক ধরনের ঝামেলা আছে এবং এই নীতিমালা তখন পরিবর্তনের চিন্তা আসে যখন একটা সমস্যা প্রকট আকার ধারণ করে, মহামারী আকার ধারণ করে। যেমন আপনি দেখবেন কয়েকদিন আগে আমরা দেখলাম চট্টগ্রামের মেয়র সাহেব যখন এখানে কোমর পরিমাণ পানি একদিনের বৃষ্টিতে, তিনি ওই পানিতে নেমে ভিডিও করছেন এবং মানুষের প্রতি সহানুভূতি জানাচ্ছেন। আপনি তো মেয়র আছেন 2 বছর ধরে, এতদিন ধরে কি করছিলেন? এতদিন ধরে আপনার মাথায় এটা আসে নাই যে সামনে বর্ষা আসতে পারে, চট্টগ্রামের জলাবদ্ধতা, এটা তো চট্টগ্রামের একটা ক্যান্সার, এটা আমার এখন থেকে উদ্যোগ নিতে হবে। সেটা না করে যেদিন আপনার বৃষ্টি হলো আপনি সেখানে গেলেন লাইভ করতে। তো আমাদের এটা হয় যে তখন নীতিমালা করা হয় যখন আমাদের একদম দেয়ালে পিঠ থেকে যায়। আমরা আহ্বান করব সরকার যেন তাদের জায়গা থেকে এই ধরনের কৃষি উপযোগী এবং কৃষকের জীবন বাঁচানো এই উপযোগী আমাদের নীতিমালাগুলো ঠিকঠাক করেন তাদের জায়গা থেকে। এবং আমাদের যে জিনিসটা হয় আসলে এই নীতিমালাটা হয় কি এইভাবে যে কোনখান থেকে নীতিমালা করার পরে আমাদের পলিটিক্যাল ডাকাতরা সবচেয়ে বেশি ধান্দাবাজি করতে পারবে, ওই অনুযায়ী নীতিমালা সাজানো হয়, ওই প্রজেক্ট আনা হয়। একটু আগে আমাদের একজন স্পিকার বলেছেন যে আমাদের এই প্রজেক্টগুলো করার সময় আসলে দেখা হয় যে কোথা থেকে বেশি মুনাফা অর্জন করা যায়, মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয় আর কি। তো এই জিনিসগুলো যেন আগামীতে আর না করা হয় এবং ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য আমি সচেতন হয়ে উঠলাম, বাকি সময়টা ভুলে গেলাম, এই চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা গতকালকে এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি। জনাব তারেক রহমান আমাদের বোন রামিসাকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো, যখন দেখলো পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে,
তখন একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে নিয়ে তার বাসায় চলে গেলেন, পরিস্থিতি ঠিকই শান্ত হলো। কিন্তু আমাদের এই সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার কফিনে শেষ প্যারেড মেরে দেওয়া হয়েছে কয়েকদিন আগে। সেখানে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার যে আইন, সেই আইনটাই বাতিল করে দেওয়া হলো। তাহলে আপনি একদিকে এই ধরনের নতুন সিম্প্যাথি কার্ডের গেম খেলবেন, আর আরেকদিকে আপনি সকল ধরনের জনগণের সুশাসন উপযোগী আপনি আইন কানুনগুলোকে বাতিল করে দিয়ে ক্ষমতাগুলোকে নিজের বা ক্ষমতাসীন দলের কাছে পুঞ্জীভূত করবেন, স্বৈরাচার হয়ে ওঠার পথে হাঁটবেন। এটা তো হইতে পারে না। এই চরিত্রগুলো হচ্ছে স্ববিরোধী চরিত্র এবং এগুলো হচ্ছে জনগণের সাথে প্রতারণা। এই জন্য আমরা সর্বশেষ আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এটা আহ্বান জানাতে চাই যে আজকে আমার হাওরের এই দুর্ভোগ, কৃষকের ন্যায্য মূল্য তো পাওয়া তো দূরের কথা, কৃষক তো তার ফসলই খুঁজে পাচ্ছে না। তো পরবর্তীবার আবার এই একই কাজ হবে, আর আপনি ওই জলবায়ুর দোষ দিবেন। আমাদের যে এত ধরনের পরিকল্পনার ঘাটতি, পানি নিষ্কাশনের দুর্বলতা, কিংবা আমাদের বাঁধ বা এই ধরনের অবকাঠামো নির্মাণে যে আমাদের অনিয়ম, কোনো পরিকল্পনা নাই, এগুলোর কোনো তখন দায় থাকবে না। আবার নতুন করে সিম্প্যাথি গেইন হবে, আবার 7,000 টাকা দলীয় নেতা কর্মীদের মাধ্যমে তাদেরকে দেয়া আরেকটা লুটপাটের ক্ষেত্র হবে। এভাবে তো সাস্টেইনেবল কিছু হবে না। পরিশেষে এটুকুই শুধু বলার যে আমরা যেন এই বিভিন্ন ওকেশন ভিত্তিক সিজনাল কৃষকপন্থী রাজনৈতিক দল না হয়ে উঠি, কৃষকপন্থী সিজনাল সরকার না হয়ে উঠি, বরং আমরা যেন এইটুকু মাথায় রাখি যে যতদিন আমাদের কৃষক বেঁচে থাকবে, যতদিন কৃষিতে আমরা নিজেরা স্বাবলম্বী থাকবো, ততদিন আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, ততদিন আমরা বেঁচে থাকবো এবং ততদিন বাংলাদেশ বেঁচে থাকবে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের কৃষির জন্য, কৃষকের জন্য, বাংলাদেশের জন্য লড়ে যাব। আসসালামু আলাইকুম।